আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সাথে থাকবে হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সাথে থাকবে হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প অ্যান্ড হচ্ছে অ্যাবসেস। আচ্ছা, অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের কোথায় থাকে? এটা যে সিকামের একদম নিচে, ঠিক আছে। সবচেয়ে কমন পজিশন কি একটা অ্যাপেন্ডিক্সের? সবচেয়ে কমন পজিশন হচ্ছে রেট্রোসিকাল পজিশন। এটা হচ্ছে সবচেয়ে কমন, এটা অনেক পাওয়া যায়। রেট্রোকোলিক অথবা রেট্রোসিকাল যেটাই বলেন, 74% ক্ষেত্রে এটা পাওয়া যায়। আর সেকেন্ড কমন হচ্ছে পেলভিক এটা মোটামুটি 21 to 23% পাওয়া যায়। আর বাদ বাকিগুলা অতটা কমন না। সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট টু অপারেট হচ্ছে পোস্টিলিয়ার। তাহলে পজিশনের মধ্যে রেট্রোসিকালটা হচ্ছে সবচেয়ে কমন, পেলভিক হচ্ছে সেকেন্ডারি কমন, ঠিক আছে। আর অ্যাপেন্ডিক্সের সাথে একটা যেমন আমাদের ইন্টেস্টাইনকে ধরে রাখে মেসেন্ট্রি, সো এখানে অ্যাপেন্ডিক্সের সাথে একটা পেরিটোনিয়ামের থাকে, ফোল্ড থাকে, সেটাকে বলা হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। দেন হইতেছে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেস, যেটার সাথে হয়তো সিকামের সাথে লাগানো থাকে। এটা হইতেছে আমাদের একদম যেটা হইতেছে ওপেন থাকে, ফ্রি পার্ট, এটা হচ্ছে বেস। আর্টারি সাপ্লাই কি থাকে? অ্যাপেন্ডিকুলার আর্টারি। এই তো এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে টিপ, এটা হচ্ছে বেসটা সাধারণত আমাদের ইলিওসিকাল জাংশনের নিচে লাগানো থাকে, হ্যাঁ, বিলো সিকামের সাথে লাগানো থাকে। বেসটা আমরা কিভাবে খুঁজে পাই? আমরা যখন অপারেশন করি আমরা আলটিমেটলি বেসটাকে খুঁজি। বেসটা হচ্ছে টিনিয়া কোলিয়াম দিয়ে আমরা বেসটা, এখানে যে টিনিয়া কোলিয়াম আছে, টিনিয়া কোলিয়াম দিয়ে আমরা বেসটা খুঁজে পাই। আচ্ছা, এরপরে হচ্ছে বেসটা খুঁজে তারপর আমরা অপারেশন করি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এখন অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে কি ইনফ্ল্যামেশন অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, ইনফ্ল্যামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তো এটা কজ কি? সাধারণত কজটা হচ্ছে কি, এই যে এটা একটা অ্যাপেন্ডিসাইটিস, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্সের কজ হচ্ছে যখন আমাদের অ্যাপেন্ডিক্সের লুমেনের ভিতরে, এই সিকামের ভিতরে অনেক স্টুল থাকে, তো কোনো একটি স্টুল যদি অ্যাপেন্ডিক্সের ভিতরে এভাবে জমা হয়ে যায়, তো জমা হয়ে যাওয়ার পরে এখানে ইনফেকশন ক্রিয়েট করে এবং এখানে অ্যাপেন্ডিসাইটিস হয়। এটাকে বলা হচ্ছে ফিকোলিথ দিয়ে। যদি এখানে নেকের কাছে অবস্ট্রাকশন করে, তো এখানে অবস্ট্রাকশন করলে এর ভিতরে ইনফেকশন হবে। তো এখানকার যে ভেসেলগুলো আছে, ভেসেলগুলো ইনফ্ল্যামেশন হলে কী হবে? ডাইলেশন হবে, এখানে প্রচুর পরিমাণে ফ্লুইড জমা হয়ে আলটিমেটলি এটা কিন্তু বাস্ট হতে পারে, ঠিক আছে। যদি নেকের কাছে ফিকোলিথ জমা হয়, এটা খুবই ডেঞ্জারাস, এটা বাস্ট করতে পারে। তারপরে লুমেনের ভিতরে অনেক সময় হয় কি, ইন্টেরোভাইরাস ভার্মিকুলারিস, হ্যাঁ, ক্রিমি যেটাকে বলে, ক্রিমি ঢুকে যায়, সে হইতেছে অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। তারপর হচ্ছে ইন দ্য ওয়ালে এখানে যে মেজো অ্যাপেন্ডিক্স আছে, এখানে প্রচুর লিম্ফ নোড আছে, ঠিক আছে। লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া, এইগুলো লিম্ফ নোডগুলো হাইপারপ্লেসিয়া হয়ে যে এখানে অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। সো এই তিনটা জিনিসই মনে রাখি যে ফিকোলিথ দিয়েই মেনলি হয়। ফিকোলিথ, ইন্টারভাইরাস ভার্মিকুলারিস অ্যান্ড হচ্ছে লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া হয়ে আমাদের সাধারণত অ্যাপেন্ডিসাইটিসটা হয়। এবার একটা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের একদম ক্লিনিক্যাল ফিচার, কিছু ক্লাসিক ক্লিনিক্যাল ফিচার আছে, সিমটমস এবং সাইন। এই দুইটা আমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। সিমটমস, এবং আমাদের যখন সিনারিওতে এটাই দেয় যে পেশেন্টের সিমটমসের মধ্যে প্রথমে সাডেন সিভিয়ার পেইন। সাডেন সিভিয়ার পেইনটা আমাদের কোথায় হয়? প্রথমে পেইনটা আসে হচ্ছে পেরিয়াম্বেলিক্যাল কোলিক, সাডেন সিভিয়ার কোলিকি পেইন পেরিয়াম্বেলিক্যাল এরিয়া, অথবা আম্বেলিকালের চারপাশে প্রথমে থাকে এখানে। তারপরে এটা শিফট করে, এটা হচ্ছে শিফটিং পেইন শিফট করে টু রাইট ইলিয়াক ফসা। যদি আমি একদম পয়েন্ট বলি তাহলে হচ্ছে মেকবার্নিস পয়েন্টে পেনটা শিফট করে। এই যে শিফট করলো, এই যে পেনটা এখানে শিফট করার পরে কিন্তু পেরিয়াম্বিলিক্যাল এরিয়াতে আর কোনো পেন থাকে না। এটা হচ্ছে শিফটিং পেন, অর্থাৎ একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় পেনটা শিফট করছে, যে আগের যেখানে ছিল
এখানে ছিল, এখান থেকে এই এরিয়াতে শিফট করছে, শিফট করার পরে এখানে আর কোনো পেইন থাকে না, এটা হলো কি শিফটিং পেইন। তাহলে কোলিকি পেইন, পেরিয়াম্বিলিক্যাল কোলিকি পেইন হয় কোথায়? আমার পেরিয়াম্বিলিক্যাল এরিয়াতে কোলিকি পেইন হয়। এটার কারণটা কি? কারণ হচ্ছে অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাই যায় হচ্ছে টি10-এ, থোরাসিক 10-এ, এবং পেরিয়াম্বিলিক্যাল যে স্কিন আছে, আম্বিলিকাসের যে স্কিন আছে সেটাও সেন্সরি সাপ্লাইটা পায় টি10 থেকে। এই জন্য এরকম সেম নার্ভ ইনারভেশন থাকার কারণে প্রথমে পেইনটা এখানে আসে, দেন এখান থেকে শিফট করে। এটারও একটা কারণ আছে, বাট ওটা আমাদের লাগে না। সো এইটুকু জানাই ভালো যে সেম নার্ভ ইনারভেশন থাকার কারণে এরকম হচ্ছে। দেন হচ্ছে নাউসিয়া ভমিটিং। অবশ্যই নাউসিয়া ভমিটিং কেন? কারণ ওখানে ভেগাস নার্ভ আছে, ওইটা স্টিমুলেটেড হয়ে আমাদের নাউসিয়া ভমিটিং সেন্টারকে করে। এটা হলো সাইন, সিমটমস। সায়েন্সের ভিতরে আমরা কি পাই? 4টা সাইন খুবই ইম্পর্ট্যান্ট, এই 4টা সাইন ভোলা যাবে না। জ্বর আসে, পাইরেক্সিয়া হয়। আমরা সাইনের ভিতরে না ফিভার লিখি না, আমরা হয় টেম্পারেচার ইনক্রিজ লিখি, নাহলে পাইরেক্সিয়া লিখি। পাইরেক্সিয়াটা যদি 102-এর কম হয়, লেস দেন 102 ফারেনহাইট, সরি। দেন হচ্ছে লোকালাইজ পেইন, ম্যাকবার্নিস পয়েন্ট পেইন, ম্যাকবার্নিস পয়েন্ট পেইন। আচ্ছা, এবার আসছে হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্টটা কী? ম্যাকবার্নিস পয়েন্টটা হচ্ছে, এটা ধরেন আম্বিলিকাস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর আম্বিলিকাসের মধ্যে যদি আমি একটা লাইন টানি, এটার মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল 1/3, মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল 1/3, এখানে যে জাংশনটা আছে, এই জাংশনটাই হতেছে ম্যাকবার্নিস এরিয়া। এইখানেই পেন হবে ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্টে টেন্ডারনেস হবে। কী হবে? টেন্ডারনেস হবে, অর্থাৎ হাত দিলে ব্যথা করবে। 3 নাম্বার হলো মাসল গার্ডিং অথবা রিজিডিটি। গার্ডিং আর রিজিডিটির মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, ধরেন এটা অ্যাবডোমেন, এটা নিচে আছে স্মল ইন্টেস্টাইন, তার নিচে আছে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্সাইটিসটা এখান থেকে ইনফ্ল্যামেশনটা যদি ছড়ায় যে এখান থেকে স্মল ইন্টেস্টাইন পার ছড়ায় তারপর একদম পেরিটোনিয়ামে চলে আসলো, তাহলে পেরিটোনাইটিস হয়ে গেল। তাহলে যখন এরকম হবে যে এই পেরিটোনাইটিস হয়ে যাবে, তখন এই মাসলটা অটোমেটিক শক্ত হয়ে যাবে, একদম রিজিড হয়ে যাবে। পেশেন্ট ইচ্ছা করে কিছু করা লাগবে না, পেশেন্ট মানে অটোমেটিক রিজিড হয়ে যাবে। আর গার্ডিংটা কি? গার্ডিংটা হচ্ছে, এখানে যেহেতু ব্যথা, আমি যখনই হাত দিতে যাব পেশেন্ট ইচ্ছা করে ওই জায়গাটা শক্ত করে ফেলবে, ভয়। এটা হচ্ছে গার্ডিং। গার্ডিং হচ্ছে পেশেন্টের ইচ্ছা অনুযায়ী করে। আর রিজিডিটি এটা হচ্ছে ইচ্ছা না থাকলেও, মানে ইচ্ছা থাকার কোনো দরকারই নেই। মানে এখানে যেহেতু পেরিটোনিয়ামটা হয়ে গেছে, অ্যাবডোমেনের নিচে পেরিটোনিয়ামে ইনফ্লামেশন হয়ে গেছে, উপরটা শক্ত হয়ে গেছে, এটা হলো রিজিডিটি। এটা হলো গার্ডিং আর রিজিডিটির মধ্যে পার্থক্য। আর 4 নাম্বার হলো রিবাউন্ড টেন্ডারনেস। রিবাউন্ড টেন্ডারনেসটা কি? আমরা যখন পেশেন্টের ওই ম্যাকবার্নিস পয়েন্টে চাপ দিই, ঠিক আছে, তাহলে অ্যাবডোমেন চাপ দেয় স্মল ইন্টেস্টাইন চাপ দেয় ইনফ্ল্যামেট যে অ্যাপেন্ডিক্সটা আছে তার উপরে। তখন যে চাপ দেওয়ার পরে যদি আমরা ছেড়ে দিই, হুট করে ছেড়ে দেওয়ার পরে এটা প্রচুর পেইন ফিল হয়। তখন এই হুট করে ছেড়ে দেওয়ার পরে এই ইনফ্ল্যামেট অ্যাপেন্ডিক্সটা বাড়ি খায় স্মল ইন্টেস্টাইনের সাথে, ধাক্কা খায়। তো এই জন্য তখন প্রচুর টেন্ডারনেস, এটাই হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। এটা আমরা কীভাবে করি, ইলিসিট করি? আমরা পেশেন্টের পেটের উপরে হাত দিই, পেটের উপরে ওই ম্যাকবার্নিস পয়েন্টে হাত দিই, চাপ দিয়ে একদম ভিতরে নিয়ে যাই, তারপরে হঠাৎ করে হাতটা উপরে উঠাই দিই, এবং ওই সময় পেশেন্ট একদম লাফ দিয়ে ওঠে। ওইটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। এবার আদার সাইনের মধ্যে আমরা 4টা সাইন পড়ি। একটা হলো পয়েন্টিং সাইনটা কি? পয়েন্টিং সাইনটা হচ্ছে, পেশেন্টকে বলবেন, বাবা আপনার কোথায় ব্যথা করছে? পেশেন্ট একদম এক আঙ্গুল দিয়ে, 1 ফিঙ্গার দিয়ে আপনার ম্যাকবার্নিস পয়েন্টে হাত দিয়ে দিবে যে আমার এই জায়গাটায় ব্যথা হচ্ছে। এটা হলো পয়েন্টিং সাইন। রবসিং সাইন, এটাও হতেছে ওই যে রিবাউন্ড টেন্ডান্সের মতো, কিন্তু এখানে বইয়েতে লেখা আছে যে আমরা যদি ডিপ পালপেশন করি লেফট ইলিয়াক ফোসাতে, তাহলে রাইট ইলিয়াক ফোসাতে পেইন পাবো। যদি লেফট ইলিয়াক ফোসাতে পেইন ধাক্কা দিই, তখন ওইটা যে আলটিমেটলি অ্যাপেন্ডিক্সে ধাক্কা মানে টাচ করার পর হুট করে ছেড়ে দিলে আমরা হয়। এটাকে বলা হচ্ছে রবসিং সাইন। এবার সোয়াস সাইনটা আমরা কীভাবে ইলিসিট করি? সোয়াস সাইনটা পজিটিভ হচ্ছে কার জন্য? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে রেট্রোসিকাল পড়লাম আর ইলিওসিকাল পড়লাম, অবটুরেটর টেস্ট, পেলভিক, রেট্রোসিকাল আর হচ্ছে পেলভিক, এই দুইটাকে আমরা আলাদা করার জন্য এই দুইটা সাইন চেক করি।
সোয়াস সাইনটা আর হচ্ছে অবটুরেটর সাইনটা। সোয়াস সাইনটা করে কি, পেশেন্ট কাত হয়ে শুয়ে রাখি, পেশেন্টকে মনে করেন একটা যেহেতু ডান সাইডে ব্যথা, সো আমি বাম সাইডে কাত করে দিই, লেফট ল্যাটারালে কাত করে দিলাম। লেফট ল্যাটারালে কাত করার পরে তার রাইট হিপটা পিছন দিকে টান দিব। এটা একটু গুগল করলে একটু ছবিটা দেখা যায় সুন্দর মতো। সো মনে করেন যে আমি নিয়ে আসছি ছবিটা, দাঁড়ান। সোয়াস সাইনটা দেখেন, পেশেন্টকে একটা লেফট ল্যাটারালে পজিশনে কাত করে পেশেন্টের এই পাটা যদি আমি পিছন দিকে টান দিই, প্যাসিভ এক্সটেনশন করি রাইট থায়ে, তাহলে পেশেন্টের ওই ইয়েতে প্রচুর প্রচুর ব্যথা হবে। তখন পেশেন্টের ওই রাইট ইলিয়াক ফোসাতে প্রচুর ব্যথা হবে। এই সাইনটা পজিটিভ কার ক্ষেত্রে? রেট্রোসিকালের ক্ষেত্রে। কারণ রেট্রোসিকালে ওই অ্যাপেন্ডিক্সটা ওই সোয়াস মেজর মাসলে যে টান দিলে সোয়াস মেজর মাসলটা রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সে বাড়ি খাবে, তখন ব্যথাটা হবে। অবটুরেটর সাইন করি কার জন্য? এটা পজিটিভ হচ্ছে পেলভিক ইয়ার জন্য, পেলভিক অ্যাপেন্ডিক্সের জন্য, শুধুমাত্র পেলভিক আর সোর্স, কারণ এই দুটাই কমন। সো রেট্রোসিকাল আমি যদি এই দুটা সাইন টেস্ট করে দিই, যদি অবটুরেটর সাইন পজিটিভ পাই, তাহলে বুঝবো যে পেশেন্টের আগে থেকেই বুঝে যাবো যে পেশেন্টের অ্যাপেন্ডিক্সের পজিশন পেলভিক। তাহলে অবটুরেটর সাইনটা কি? পেশেন্টের এই যে নি ফ্লেক্স করে রাখবো, হেপ ফ্লেক্স করবো, তারপরে পেশেন্টের এই যে পায়ের এই অ্যাঙ্কেল জয়েন্টটা ধরে আমরা অ্যাঙ্কেল জয়েন্টটা বাইরের দিকে টান দিব। তাহলে দেখেন, অবটুরেটর মাসল পেইন, পেশেন্ট হ্যাজ অবটুরেটর মাসল পেইন হোয়েন পেশেন্ট ইজ সুপাইন, ফ্লেক্স রাইট হিপ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রোটেশন পজিটিভ অবটুরেটর সাইন। মানে পেশেন্টটাকে এরকমভাবে করে পেশেন্টের অ্যাঙ্কেল ধরে আমরা বাইরের দিকে টান দেবো, তখন অবটুরেটর মাসলে যে এই পেলভিক অ্যাপেন্ডিক্সটা ধাক্কা লাগবে, তখনই হচ্ছে ব্যথা হবে। চারটা সাইন কি? পয়েন্টিং সাইন, পেশেন্ট আঙ্গুল দিয়ে দেখাবে মেক বার্নিস পয়েন্টে তার ব্যথা হচ্ছে। রপসিং সাইন কি? আমি ডিপ প্যালপিটেশন করবো, হাত ছেড়ে দেবো, প্রচুর ব্যথা পাবে। সোয়াস সাইন কি? আমরা পেশেন্টকে লেফট ল্যাটারালি শুয়ায়ে পেশেন্টের হিপটাকে এমনি করে টান দিয়ে এক্সটেনশন করবো, প্যাসিভ এক্সটেনশন করবো, উল্টা দিকে এক্সটেনশন করবো, তাহলে ব্যথা পাবে। তাহলে সেটা হচ্ছে পজিটিভ, হচ্ছে রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সের জন্য পজিটিভ। আর অবটুরেটর সাইন কি? আমরা পেশেন্টে এরকম করে উল্টা করে আমি করবো, এটা হচ্ছে সাইন গেল। এবার সে ইনভেস্টিগেশনে আমরা সাধারণত কি রুটিন ইনভেস্টিগেশন করি? সিবিসি দেখি, ইএসআর দেখি। সিবিসির যদি ইনফ্লামেশন হচ্ছে তাহলে কি হবে? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ইএসআর বাড়বে। আর কিছু ইনভেস্টিগেশন করি, যেমন ইউএসজি করি। ইউএসজিতে কিন্তু অ্যাপেন্ডিক্স দেখা যায় না। ইউএসজি আমরা কেন করি? আমরা এক্সক্লুড করি কিছু যদি ফিমেল পেশেন্ট হয় তার ক্ষেত্রে আমরা এক্সক্লুড করি যে তার ওই যে রাপচার একটোপিক প্রেগনেন্সি আছে কিনা। কারণ যদি ডান সাইডে রাপচার একটোপিক প্রেগনেন্সি হয়, তাহলে সেটা হচ্ছে কিন্তু এটা ডিডি, আমাদের অ্যাপেন্ডিসাইটিস। রাপচার একটোপিক প্রেগনেন্সি আছে কিনা, তারপরে হচ্ছে তার ওভারিয়ান সিস্ট আছে কিনা, তারপরে টর্শন অফ দ্য টেস্টিস আছে কিনা। এগুলার রাইট সাইডে যদি টর্শন অফ দ্য টেস্টিস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি করি। কেন? শুধুমাত্র এগুলোকে এক্সক্লুড করার জন্য। আর 2 নাম্বার হলো প্রেগনেন্সি টেস্ট কেন করি? ওই যে রাপচার একটোপিক প্রেগনেন্সিটা, ওইটাকে এক্সক্লুড করার জন্য, মেয়েদের জন্য। তো পেশেন্ট যদি মেয়ে হয় তাহলে আমরা এইগুলা আলাদাভাবে লিখতে পারি। কিন্তু একদম যে অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাপেন্ডিক্সকে ধরার মতো ওরকম সিটি স্ক্যান ছাড়া হয়তো আর কিছু নয়। ট্রিটমেন্ট আমরা অবশ্যই এই যে আমাদের তো অ্যাপেন্ডিসেক্টমি করতেই হবে, অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। তো তার আগে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে নিই। পেশেন্ট যেহেতু অ্যাকিউট অবস্থা আছে, সেম কনজারভেটিভ ট্রিটমেন্ট। কী করবো? পেশেন্টকে রেস্ট দিব, পেশেন্টকে এনপিও করব, পেশেন্টকে এনপিও করার পরে পেশেন্টকে আইভি স্যালাইন দিব, তারপরে পেশেন্টের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কভারেজ দিব, আইভি অ্যান্টিবায়োটিক্স দিব। কি দিই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স? ওই যে 1 গ্রাম 3rd জেনারেশন, আর হচ্ছে 500 mg মেট্রোনিডাজল। তারপরে পেশেন্টের ব্যথার জন্য আইভি ট্রামাডল দিই। ট্রামাডল দিলে সাথে কি দিতে হয়? ইমিস্ট্যাট, আইভি ইমিস্ট্যাট। এই যে পেশেন্ট মোটামুটি এখন আসছে, এখন আমরা অপারেশনে যাব। সেক্ষেত্রে আমরা কী করি? অ্যাপেন্ডিসেক্টমি। ওইটাই ওপেনভাবেও করা যায়, অ্যাপেন্ডিসেক্টমি ওপেন অথবা ল্যাপারোস্কোপি। আমরা ওপেনে করলে কী ধরনের ইনসিশন দিয়ে এটা জিজ্ঞেস করে? গ্রিড আয়রন ইনসিশনটা কোথায় দেওয়া হয়? এই যে আমাদের যে এই যে এখানে যে আম্বেলিকাস অ্যান্ট্রে সুপেরিয়র স্পাইন, আমরা যে এই যে 3rd ইয়ার করলাম, এই যে এই পয়েন্টটা যে আছে, এই পয়েন্টের এই বরাবর একটা করে দিই গ্রিড আয়রন ইনসিশন। আর কসমেটিক্যালি বেটার কোনটা? ল্যান্স ইনসিশন।
এটা কি ফিমেলদের জন্য আমরা করি, যে কসমেটিক্যালি যারা দাগ না থাকে ল্যান্স ইনসিশন দিয়ে করি। এটা হলো আমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবার আসে হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প। অ্যাপেন্ডিকুলার লাম্পটা কি? আচ্ছা, অ্যাপেন্ডিকুলার লাম্প হচ্ছে যখন আমাদের অ্যাবডোমেনে কোনো ইনফেকশন হয়। আচ্ছা, আমি তার আগে একটু বলে নিই। অ্যাপেন্ডিকুলার লাম্প বলার আগে আমি কিছু ডিডি বলে নিই। ডিডি অফ অ্যাপেন্ডিসাইটিস। দেখেন, আমি যেভাবে বলতেছি সেভাবেই করেন, যে চিলড্রেনদের ক্ষেত্রে বেশি পড়ার দরকার নেই। চিলড্রেনদের ক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, দেন হচ্ছে মিকাস ডাইভার্টিকুলাইটিস, অ্যান্ড হচ্ছে ইন্টুসাসেপশনটা কোথায় কমন বলতে হয়? ইলিওকলিকে, মানে ইলিয়ামটা কোলনের ভিতর ঢুকে যায়, এই জন্যই ওই রাইট ইলিয়াক ফসাতে হয়, ব্যথা হয়, ইন্টুসাসেপশন। আচ্ছা, চিলড্রেন। এবার ফিমেলের ক্ষেত্রে বলি, অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে ওই যে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, 2 নম্বর হলো ওভারিয়ান সিস্ট, রাপচার্ড ওভারিয়ান সিস্ট, 3 নাম্বার হলো একটা পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, আর 4 নম্বর হলো একটা আছে মিটেলস মার্স হচ্ছে ওভুলেটরি পেইন। মিটেলস মার্স, ও ভাই বানানো আমার দ্বারা সম্ভব না। মিটেলস মার্স এটা হইতেছে ওভুলেটরি পেইন। মেইলের ক্ষেত্রে যে কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এই যে টর্শন টেস্টিসটা পাই। মেলের ক্ষেত্রে টর্শন অফ টেস্টিস, এগুলা হচ্ছে মোটামুটি আর বয়স্কদের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ডাইভার্টিকুলাইটিস। এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই কটা মাথায় রেখে আমাদের আগাইতে হবে। আর একটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ফেট জিজ্ঞেস করে, যে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এটার ফেট কি আপনি যদি অপারেশন না করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে রেজুলেশন হয়ে যায়, ড্রাগ দিয়ে রেজুলেশন হয়ে যায়। ফিকোলিটটা যদি ইয়াতে থাকে, একদম টিপে থাকে, এগুলো রেজুলেশন হয়ে যায় ড্রাগ দিয়ে, ওষুধ অ্যান্টিবায়োটিক দিলে এটার যদি অ্যাপেন্ডিক্সের নেকে থাকে ফিকোলিট, তাহলে ভাই খবর হয়ে যাবে, তাহলে অপারেশনে যাওয়াই লাগে। রেজুলেশন হয়ে যায়, দেন হচ্ছে আবার রিল্যাপস অ্যান্ড রিকারেন্ট আবার আসে, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হয়। দেন হইতেছে কমপ্লিকেশনে যায়। কমপ্লিকেশনের মধ্যে একটা হলো অ্যাপেন্ডিকুলার লাম্প থেকে ওখানে শুরু হয় অ্যাবসেস থেকে ওই এরিয়াতে ইস্কেমিয়া হয়ে নেক্রোসিস অ্যান্ড গ্যাংগ্রিন হয়ে যায়। গ্যাংগ্রিন হয়ে কি হয়? পারফোরেটেড হয়ে যায়। পারফোরেটেড হইলে সব পেরিটোনিয়ামে ময়লা ঢুকে যায়, সব ওই ইনফেকশনগুলো পেরিটোনিয়ামে ছড়ে যায়। কি হয়? পেরিটোনাইটিসে যখন সব ছড়ায় যায়, তখন আস্তে আস্তে পেশেন্ট কি হয়? সেপসিস হয়ে যায়। সেপসিস থেকে চলে যায় সেপটিক শকে। এগুলা একটা ক্লিনিক্যাল মানে কনসিকুয়েন্স, এটা সবারই হচ্ছে। সেপটিক শক থেকে আলটিমেটলি মাল্টি অর্গান ডিসফাংশন, তারপরে কি ডেথ। এই যে এটা হলো আমাদের ফেট অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবার আসে অ্যাপেন্ডিকুলার লাম্প। অ্যাপেন্ডিকুলার লাম্পটা কি? আমাদের ইন্টেস্টাইনে একটা, আমাদের গাটের ভিতরে একটা আছে, যে সেটা হচ্ছে আপনার পুলিশম্যান, যেটাকে বলা হয় গ্রেটার অমেন্টাম। ঠিক আছে, তো অ্যাপেন্ডিসাইটিস যখন হয়, তখন আমাদের গ্রেটার অমেন্টাম সাহেব কী করে? ও একদম ওই এরিয়াটাকে এভাবে ঘিরে ফেলে, যাতে অ্যাপেন্ডিক্সটা না ছড়ায়। হ্যাঁ, পুলিশম্যানের মতো এসে যেমন চুরি করলে চোর আসলে যেরকম ঘিরে ফেলে পুলিশরা, যেরকম ঘিরে ফেলে। তো ঘিরে ফেলে ও কী করে? এখানে যে এরিয়াটা আছে না, ইনফেকশনটা লোকালাইজ করে ফেলে, আরও এই এরিয়াটাতে ছড়ায় যায়। ঠিক আছে, তখন এখানে একটা লাম্প তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের রাইট ইলিয়াক ফসাতে একটা লাম্প আসে, লাম্পের মতো একটা উঁচু হয়ে থাকে রাইট ইলিয়াক ফসাতে। সো এই অ্যাপেন্ডিক্স ইয়েটাতে কী কী দিয়ে ফর্মেশন হয়, এই যে লাম্পটা কী দিয়ে ফর্মেশন হয় দেখেন। অ্যাপেন্ডিক্স ও তো বেচারা নিজেই ইনফ্ল্যামেট, সাথে আছে কি মেজো অ্যাপেন্ডিক্স। তাহলে ইনফ্ল্যামেড অ্যাপেন্ডিক্স উইথ মেজো অ্যাপেন্ডিক্স। তারপরে এই যে সিকাম পার্টটাকেও সে ঘিরে ফেলে। তারপরে
সিকাম পার্টটাকেও সে ঘিরে ফেলে। তারপরে যে ইলিয়াম, এই যে ডিস্টাল ইলিয়াম, এটাকেও সে ঘিরে ফেলে। তারপরে হইতেছে সে যে নিজে গ্রেটার মোমেন্টাম যেটা হইতেছে লাম্পটাকে কভার করে রাখে, সে থাকে। এটা হইতেছে লাম্পের পার্ট। তারপরে হচ্ছে এই যে এইগুলাই, তাহলে অ্যাপেন্ডিক্সাইটিস ইনফ্ল্যামেট অ্যাপেন্ডিক্স তো ঘিরে ফেলে, গ্রেটার মোমেন্টামটাও ঘিরে ফেলে। দেন হচ্ছে সিকামের ওয়ালটাকে ঘিরে ফেলে, ডিস্টাল আইলিয়ামটাকে ঘিরে ফেলে। এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্পের ফরমেশন। ঠিক আছে। তো এখানে অ্যাপেন্ডিকুলার লাম্পের প্রথম ফিচার হচ্ছে যে সে একটা 3-4 দিন বা 4 দিন আগে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের একটা হিস্ট্রি দিবে। এটা হচ্ছে সিমটম যে আমার 3-4 দিন আগে এখানে প্রচুর ব্যথা হয়েছিল। হিস্ট্রি অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস 3 to 4 days ব্যাক। সাইন কি পাবা? সাইন সেখানে একটা লাম্প পাবা, সেখানে লাম্পটা কীরকম হবে, ফার্ম হবে, এরিয়াটা রিজিডিটি হবে, টেন্ডার হবে, এগুলো সাইন। ঠিক আছে। কনফার্মেশনে আমরা কি করি, এখানে আমরা ওই ইনভেস্টিগেশন আমরা একটা করি, যেহেতু লাম্প তৈরি হয়েছে ওখানে একটা ইউএসজি করি। হ্যাঁ, ইউএসজি করলে আমরা বুঝতে পারি। এবার এখানকার যে ট্রিটমেন্টটা, এটা একটু খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন। এটাকে বলা হচ্ছে অশনার শেরেন রেজিমেন। এইখানে কি হয়, এটাতে আমরা কি করি, এটা আলটিমেটলি আমরা যেগুলো নর্মালি করি একটা পেশেন্টের সেটাই করি। কিন্তু একটা কথা কি, অ্যাপেন্ডিকুলার লাম্পটা কিন্তু আমরা অপারেশন করতে পারি না। এটা কেন করতে পারি না আমি বলতেছি। অ্যাপেন্ডিকুলার লাম্পটা অপারেশন করার আগে আমি এটা বলে দিই। যখন অ্যাপেন্ডিসাইটিস যখন লাম্প হয়ে যায় তখন সেটা আর অপারেশন করা যায় না। আচ্ছা, অপারেশন করা যায় না কারণ এখন যখন আপনি ওপেন করে দেখবেন গ্রেটার মোমেন্টাম কভার করে ঘিরে রাখছে। সো আপনি একটা প্রপার আইডেন্টিফিকেশন করতে পারবেন না যে কোথায় আছে। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা কোথায় আছে, ডিসেকশন করতে কষ্ট হবে, আপনি খুঁজেই পাবেন না অ্যাপেন্ডিক্সটা কোথায় আছে। তাহলে ওপেন করার পর জিনিসটা পুরো বৃথাই হবে। তারপর আপনি আশেপাশে যেসব টিকাম আছে তখন সেগুলোকে আপনি ইনজুরি করতে পারেন। হ্যাঁ, ইলিয়াম ইনজুরি করতে পারেন, সিকাম ইনজুরি হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা অপারেশন করি না। এখন এই অশনার শেরেন রেজিমেন্টে পেশেন্টারে মোটামুটি একটা রিকভারি করে তারপরে আমরা অপারেশনটা করি কবে, একদম 4 থেকে 6 সপ্তাহ পর। আমি একটা অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পেশেন্ট যেরকম আমরা রিজলভ করে তাকে আমরা 3-4 সপ্তাহ পর বা 1 থেকে 1.5 মাস পর আমরা অপারেশন করি, ঠিক সেরকমই আমরা অশনার শেরেন রেজিমেন্ট দিয়ে একটা। এখানে রেজিমেন্টটা কি, এই যে নর্মালি যেটা পেশেন্ট বেড রেস্টে থাকবে, হ্যাঁ, নড়াচড়া করবে না। তারপরে হচ্ছে পেশেন্টের আমরা মনিটর করতে হয়। 3টা জিনিস আমরা খুব ভালো করে মনিটর করি, কারণ এই 3টা জিনিসের যদি একটু এদিক ওদিক হয় তখন আমরা বুঝবো যে পেশেন্টটা কোথায় কী সমস্যা হচ্ছে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে গেছে। যেমন টেম্পারেচারটা মনিটর করি। কেন করি? টেম্পারেচার যদি কন্টিনিউড স্পাইকিং হয়ে যায় তাহলে পেশেন্টের সিমটমস হচ্ছে সে যাচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসের দিকে। তারপরে বিপি যদি ফল করে তাহলে বুঝবো সে শকের ভিতরে আসতে যাচ্ছে। পালসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, পালস চার্টটা। কারণ পালস যদি ট্যাকিকার্ডিয়া শো করে, প্রচুর ট্যাকিকার্ডিয়া শো করতেছে, তার মানে হইতেছে পেশেন্ট অ্যাবসেসের দিকে যাচ্ছে। সো আমার এই 3টা চার্ট, টেম্পারেচার, বিপি, পালস চার্ট, এটা কিন্তু আমাদের মনিটর করাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। কারণ আমাকে তখন বুঝে নিতে হবে যে পেশেন্ট অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসে যাইতেছে, এখন কিছু করার নেই, এখন ইমিডিয়েটলি পেশেন্টের অপারেশন করতে হবে, নাহলে অ্যাবসেসের ওই জিনিসগুলো অ্যাসপিরেশন করতে হবে। 3 নাম্বার হলো মার্কিং অফ দ্য ম্যাস। কেন আমি মার্ক করে রাখবো? মার্কিং দ্য ম্যাস, এই মাসটাকে কেন মার্ক করে রাখতে হবে? কারণ আমার দেখতে হবে যে সাইজটা কি দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে। বড় হইলে ওই অ্যাবসেসের দিকে যাচ্ছে, আর যদি সাইজ যদি রিগ্রেস করে তাহলে বুঝতে হবে যে পেশেন্ট রিকভারির দিকে যাচ্ছে। তারপরে পেশেন্টের এগুলো মনিটর করার পরে আমরা পেশেন্টকে কী করি, এনপিও দিলে আমরা কী খাওয়াই, আইভি ফ্লুইড কী খাওয়াই, এনএস, নর্মাল স্যালাইন বা ডিএনএস খাওয়াই। যেহেতু যদি হাইপোগ্লাইসেমিক তাহলে ডিএনএস দিয়ে দেবো। গাইডে লেখা আছে ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন, এটা করি না আমরা, এটা বলে লাভ নেই, এটা করি না, এটা লেখা লাভ নেই। আমরা আইভি ফ্লুইড দিই, আইভি ফ্লুইড তো বলছি। তারপর আমরা হচ্ছে কী দিই, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে কি, ওই সেম 1 গ্রাম থার্ড জেনারেশন অ্যান্ড হইতেছে প্লাস 500 মিলিগ্রাম মেট্রোনিডাজল। সাথে হচ্ছে ব্যথার ওষুধ দিই, ওই সেম আইভি ট্রামাডল, আর হচ্ছে সাথে দিই হচ্ছে আইভি অ্যান্টিএমিটিক্স এবং হচ্ছে
পিপিআই। তো এটা হচ্ছে আমাদের অশনার রেজিমেন্ট। ঠিক আছে, কী করি, বেড রেস্ট দিই, পেশেন্টের টেম্পারেচার, বিপি এটা আমরা কন্ট্রোল করি, মার্কিং মাসটাকে মার্কিং করে রাখি, যদি সাইজ বড় হয় তাহলে অ্যাবসেসের দিকে যাচ্ছে, আর সাইজ ছোট হলে রিকভারির দিকে যাচ্ছে। ঠিক আছে, পেশেন্টের যখনই রিকভারি হয়ে যাবে, রিকভারি হওয়ার কতদিন পর আমরা এটাকে বলি কি ইন্টারভাল, ওখানে যেমন বলছিলাম ইন্টারভাল কোলেসিস্টেক্টমি, এটা হচ্ছে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে, এটা করি কত সপ্তাহ, 1 থেকে 1.5 মাস পরে, 4 থেকে 6 সপ্তাহ পর। ঠিক আছে, এই হলো অ্যাপেন্ডিকুলার লাম্প। আর অ্যাবসেসে সেম সিমটমই থাকবে, কিন্তু পেশেন্টের ফিভারটা একদম ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর থাকবে। সাইন টাইন মোটামুটি ট্যাকিকার্ডিয়া, রিজিডিটি এইসব সেমই থাকবে, ইনভেস্টিগেশনও সেম থাকবে। শুধুমাত্র আমরা ট্রিটমেন্ট করি কি, যে যদি অ্যাবসেস একদম কনফার্ম হয়ে যায় তাহলে আমরা কি করি, ইউএসজি অথবা সিটি গাইডেড অ্যাসপিরেশন করি, মানে ইউএসজি মানে সিটি গাইডেড করে আমরা ওই অ্যাবসেসটা অ্যাসপিরেশন করে আমরা ওপেনভাবেও ড্রেনেজ করতে পারি, টয়লেটিং করে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আজকের অ্যাপেন্ডিসাইটিস শেষ।